করছে, তিনি সাসপেন্ড করতে গিয়ে মিডিয়ার বন্ধুদের ক্যামেরায় কি বলছেন তিনাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে, যে হুমায়ুন কবিরের বাড়ি রেজিনগর, হুমায়ুন কবির কেন মসজিদ করবে বেলডাঙ্গায়, কাজেই তাকে সাসপেন্ড করা হলো। আমি ববি হাকিমকে সেদিনও বলেছিলাম, আজ ওই মালদার মাটি থেকে দাঁড়িয়ে বলছি, আপনি ক্রস মুসলমান, খাঁটি মুসলমান আপনি নন। আপনার মা ছিল একজন ব্রাহ্মণ সন্তান, আপনি একজন গয়ার বিহারি মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করেছেন। কলকাতার মেয়র হয়ে বসে আছেন যার দয়ায়, তার তাবেদারি করা ছাড়া আপনার কিচ্ছু করার নেই। এটা বাংলার মানুষকে বলতে এসছি, মালদার মানুষকে বলতে এসছি। আগামী দিনে আমি মুসলমান হয়ে জন্মিয়েছি, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আমি ঈমান নিয়ে কবরে যেতে চাই, আমি ন্যায় প্রতিষ্ঠা করে কবরে যেতে চাই। কোনো উপঢৌকন নিয়ে কারো দয়ায় আমি এই দুনিয়া ছেড়ে বেঈমান হিসাবে, মির্জাফর হিসাবে আমি কবরে যাব না। তার জন্য যা ঝড় আসবে, যে লড়াই লড়তে হবে, আমাদের কোরআন বলে, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে তার ইতিহাস লেখা আছে। বদরের যুদ্ধ আছে, কারবালার যুদ্ধ আছে, উহুদের যুদ্ধ আছে। তিনার বংশের লোকরা তাকে আঘাত করেছে, তার বিরোধিতা করেছে, তবুও তিনি আল্লাহর উপরে আস্থা রেখে, ভরসা রেখে, পাথরের আঘাত খেয়ে 3 দিন যাবৎ কিছু খেতে না পেয়েও তিনি কোনোদিন ঈমানকে দুর্বল করেননি। সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ গোটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত রেখে গিয়েছেন কবরে। মাত্র 63 বছরের জীবন ছিল আমাদের শেষ নবী। আমি আজকে 63তে বিলং করছি। আমার ডেট অফ বার্থ 3/1/1963, সোমবার ভোরবেলায় আমি জন্মগ্রহণ করেছিলাম। আমার মা 99 বছর বয়স, এখনো ডেলি 6টা রসগোল্লা খায়, কিন্তু আমি তার সন্তান হয়ে, ছোট সন্তান হয়ে আমার রসগোল্লা খাওয়া ডাক্তারের নিষেধ আছে। আমি চিনি ছাড়া চা খেতে হয়, আমার সুগার আছে, ডায়াবেটিস আছে, কিন্তু আমি এসব কিছু পরোয়া করি না। আমি চিনি ছাড়া চা খাই, গাড়িতে চেপে ঘুরে বেড়াই। আজকে মালদায় আছি, কালকে অন্য জায়গায় থাকবো, পরশুদিন পশ্চিম মেদিনীপুরে থাকবো, তারপরে আবার কলকাতায়, আবার 31শে জানুয়ারি শনিবার আমি 1 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানে সভা করব বলেছিলাম। 6 জানুয়ারি সমস্ত নিয়ম মেনে আমি অ্যাপ্লিকেশন করলাম কলকাতার আর্মিদের অফিসে, ল্যান্ড অফিসার কর্নেল ত্যাগীর কাছে। ত্যাগী সাহেব আমাকে অ্যাপ্লিকেশন গ্রহণ করে 8 তারিখে কিছু কোয়ারিজ চাইলেন, কিছু পেপারস এফিডেভিট সহ কিছু চাইলেন, দিয়ে দিলাম। 8 তারিখে বললেন 13 তারিখে আসুন। 13 তারিখে গেলাম, আমাকে একটা চিঠি ধরিয়ে বলল 16 তারিখে আসুন। বললাম দেখুন 1 ফেব্রুয়ারিতে প্রোগ্রাম, আপনি যদি এইভাবে ডিলে করেন তাহলে তো আমি প্রোগ্রামটা করবো কি করে। 16 তারিখে যখন গেলাম, ওদিকে একটা অঘটন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার সুজাপুরের একটা ছেলে, সে হকারি করতে গিয়েছিল ঝাড়খণ্ডে, তার নাম আলাউদ্দিন, 35 বছর বয়স। তার বাড়িতে বাবা অসুস্থ, মা আছে, তার আরেক ভাই দুবাইয়ে থাকে কর্মসূত্রে। সে যখন ওখানে হকারি করতে গেল, তাকে মুসলমান হওয়ার জন্য মমতা ব্যানার্জির দোসর মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের প্রশাসন থাকতেও সেখানে তাকে পিটিয়ে মেরে তার গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে তাকে সুসাইড বলে দেখানোর চেষ্টা হলো। যখন তার ডেড বডি 27 তারিখে 16 তারিখে জানুয়ারি মাসের
ডেড বডি যখন আসলো বেলডাঙ্গায়, বেলডাঙ্গা উত্থাল হলো, তার ডেড বডিকে এনএইচের উপরে রেখে যখন মানুষ অবরোধ করলো, রোড ব্লকেড করলো, তখন আমি যাচ্ছিলাম কলকাতায় ওই ত্যাগীর মিস্টার কর্নেল ত্যাগীর সাথে দেখা করতে। আমি যখন 2 ঘন্টার রাস্তা চলে গিয়েছি আর 1 ঘন্টা বাকি কলকাতা ঢুকতে, তখন আমার কাছে ফোন গেল। এই সুজাপুরে আমাদের পার্টির কিছু কর্মকর্তা বলল যে এই ব্যাপার, আলাউদ্দিনের ডেড বডি নিয়ে আমরা রাস্তা আটকাবো। আমি নিষেধ করেছিলাম, আমি বারবার বলেছিলাম তোমরা এসব করো না, তোমরা যা করার কাফন দাফন করাও, দুপুরবেলায় জানাজা করিয়ে কবরস্থ করো। আমি সন্ধ্যার মধ্যে ফিরে জেলা প্রশাসনের সাথে কথা বলবো, বেলডাঙ্গা থানার প্রশাসনের সাথে কথা বলবো। তারা সেটা ধৈর্য ধরল না। প্রায় 7 ঘন্টা ধরে এই এনএইচ বেলডাঙ্গায় ব্লক ছিল। এসপি কি করছিল, ডিজিপি কি করছিল, মুখ্যমন্ত্রী কি করছিল? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হয়, সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের 8 ঘন্টার মধ্যে হেলিকপ্টার চলে আসে লিফট দেওয়ার জন্য অভিষেককে। আর যখন আলাউদ্দিন খুন হয়ে যাচ্ছে, সেটা নিয়ে যখন বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের মানুষ আরো লক্ষ লক্ষ মানুষের রাস্তা আটকিয়ে দিচ্ছে, তখন এই প্রশাসন কি করছে? আজকে যখন আমরা মালদা এসছি, এই মালদা থেকে এখান থেকে শামসিতে যাব, এক হাজী সাহেব আমাদের পার্টিতে যোগদান করেছে। হাজী সাহেবের আগামী দিনে ইচ্ছা প্রকাশ করেছে রতুয়াতে সমর মুখার্জি যেখানকার বিধায়ক, সেখানে আমাদের পার্টির প্রতীকে কন্টেস্ট করবে। ওখানে এক কোন পুলিশ অফিসার সে নাকি তাকে বারবার চমকাচ্ছে 1 ঘন্টা থেকে, যে হুমায়ুন কবির আজকে অনেক ইম্পর্টেন্ট লিডার, সে আপনার এখানে আসছে, আপনি কেন আমাদের পারমিশন দেননি? আমি এই পুলিশ অফিসারদের বলছি, মালদার এসপি সাহেবকে বলছি, ইন্দোরে কোনো প্রোগ্রাম করব, হুমায়ুন কবির আসবে না কে আসবে সেটা আপনার দেখার কোনো ইখতিয়ার নেই। কারণ আমি কার সঙ্গে আত্মীয়তা করতে যাব, কার সঙ্গে ইন্দোরে গিয়ে গল্প করতে যাব, কার সঙ্গে কি আমার আলোচনা হবে, সেটা আপনাকে কেন জানাবো? আপনার অধিকার কোথায় যে আপনি এসব জানবেন? উনি একটা 73 বছরের বয়সের হাজি মানুষ, তাকে বারবার বিরক্ত করবেন না। আমি 1-1.5 ঘন্টার মধ্যেই শামসি পৌঁছাবো। যদি আপনার কোনো সৎ সাহস থাকে আপনি আমার সঙ্গে কথা বলবেন। এসপি সাহেবকেও বলছি, প্রয়োজনে আপনার সঙ্গে কথা বলুন। আপনি যদি এখানে বেশি অভদ্রতা করেন, আমি কিন্তু আপনার এখানে বোঝাপড়া না করলেও আপনার যিনি হেড আছেন, ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার সাথে বোঝাপড়ার ক্ষমতা হুমায়ুন কবির রাখে। আপনি আমাদের কর্মীকে চমকাবেন না, আমাদের কোনো সহকর্মীকে আপনি চমকাবেন না। আমি এটা মালদার প্রশাসনকে বলে দিচ্ছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু আমি বলতে চাই, বাংলার এই মালদা ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস 49 বছর ধরে বাংলার মানুষের কাছে গুরুত্বহীন হয়ে আছে, অপ্রাসঙ্গিক হয়ে আছে। কেউ আবার তৃণমূলের ঘর ঘুরে এসে নতুন করে স্বপ্ন দেখছে বাংলার মাটিতে খাতা খোলা। আগামী দিনে আমি এখানকার সম্মানীয় সাংসদ ঈশা খান সাহেবকে বলছি, আর একজন প্রাক্তন সংসদ, প্রাক্তন প্রদেশ সভাপতি অধীরবাবু আজকে আসবে এই মালদায়। তার উদ্দেশ্য বলছি, আপনারা সংযত হয়ে যান। আপনারা যদি মনে করেন বিজেপিকে আটকাতে হবে, বাংলার মসনদে তাদের বসতে দেবেন না, এটাই যদি আপনাদের মূল এজেন্ডা হয়, আপনার অধীরবাবু আপনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, তাদের সাধারণ সম্পাদক লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া বলে আখ্যা দেন। আমি আপনাকে বলছি, আপনারা যদি মনে প্রাণে চান মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুর্নীতিগ্রস্ত দলের নেতৃত্ব দিচ্ছেন, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে
বাংলার 4,26,00,000 মুসলমানদের সঙ্গে মিথ্যাচার করছেন, তাহলে আমাদের সঙ্গে আসুন, হাতে হাত মিলিয়ে চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বারের হ্যাট্রিক করা মুখ্যমন্ত্রীকে আর 4র্থবারের জন্য আমরা বাংলার মসনদে বসতে দেব না। এটাই আমাদের আসল উদ্দেশ্য। এটার জন্যই জনতা উন্নয়ন পার্টির জন্ম হয়েছে। আপনারা কবে ঘি খেয়েছেন তার হাত শুনতে চাইছেন? কবে বরকত সাহেব এখানে স্মিথ ছিল? আপনারা 2021-এ সারা জীবন যে সিপিএম এর সাথে লড়াই করে এসছেন, সেই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আপনারা শূন্য পেয়েছেন। লজ্জা করে না? জাতীয় কংগ্রেসে একটা ন্যাশনাল পার্টি, সেই পার্টির আজকে মালদাতে কোনো বিধায়ক নেই। এটা তো লজ্জা লাগে, আত্মমর্যাদায় লাগা উচিত। আপনারা আগামী দিনে ভাবুন, আমরা তৈরি আছি। আপনারা যদি আমাদের সঙ্গে হাত মেলান, আপনাদের সঙ্গেও তৈরি আছি। আপনারা যে 2021 সালে সিপিএম এর সাথে করেছিলেন, অলরেডি সিপিএম এর নেতৃত্বের সঙ্গে আমাদের কথা চলছে। আর একটা নতুন পার্টি 2021 সালের 21শে জানুয়ারি কলকাতায় জন্ম হয়েছিল। ফুরফুরা শরীফের পবিত্র মাটির লোক আব্বাস সিদ্দিকীর ছোট ভাই, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা তাদের সঙ্গেও যোগাযোগ রাখছি। আমাদের উদ্দেশ্য 2-2 4 মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা। মুসলমানদের সঙ্গে যে মিথ্যাচার ওবিসি নিয়ে করেছে, ওয়াকফ আইন নিয়ে যেটা করেছে, চাকরি বিক্রি করেছে, 5,000 লোকের চাকরি বিক্রি করতে গিয়ে আজ 25,752 জনের 2016 স্কুলের প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি আপনি বলেননি তাদেরকে যে আপনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ই সব তৈরি আছে? কোথায় গেল আপনার প্ল্যান? সেই সব প্রায় 25,000-এর 752-র মধ্যে 5,000 বাদ দিলে প্রায় 20,752 জনের কি অবস্থা আজকে? তারা ন্যায্য ইন্টারভিউ দিয়ে যোগ্য অনুযায়ী প্যানেল হয়ে চাকরি পেয়ে আজকে তাদের পরিবারের কাছে, তাদের বাপ মা, স্ত্রী, পুত্র, সন্তানদের কাছে তাদের কি অবস্থা? সেই চাকরিজীবীদের যারা আন্দোলন করছিল, সুমন বিশ্বাস, মথুয়া পরিবারের সদস্য, তারাও আমার দলের অন্যতম জেনারেল সেক্রেটারি হিসাবে আগামী দিনে ভোটে বাংলার মানুষের সঙ্গে মিথ্যাচার করা মমতা ব্যানার্জি, আপনার সরকার, চাকরি বিক্রি করা, আপনার ক্যাবিনেটের সদস্য পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে সঙ্গে নিয়ে বাংলার টাকা লুট করা, আপনার প্রাক্তন খাদ্যমন্ত্রী পরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল খাটা, আপনার প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান, আমাদের পাশের বিধানসভার পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য 2 বছর জেল খাটা, বীরভূমের অনুব্রত মণ্ডল, যেটা বাঘ বলেন আপনি, সেই বাঘকে তিহার জেলে খাঁচাতে বন্দী ছিল। আপনি তখন কোথায় ছিলেন মমতা ব্যানার্জি? অভিষেক ব্যানার্জির এত আস্ফলন, 200 পুলিশ নিয়ে আপনি কামাকি স্ট্রিটে, ওখান থেকে কালীঘাটের বাড়িতে দুবাই থেকে এক্স কালেক্টর নিয়ে এসে আপনি বসবাস করছেন। আপনার বাবার ক বিঘি সম্পত্তি ছিল? কটা আপনাদের বিজনেস ছিল? আপনারা কোথা থেকে এই টাকা উপার্জন করলেন? বাংলার মানুষকে 2026 সালে জবাব দিতে হবে। এই হুমায়ুন কবির একাই আপনাদের জবাব নেবে, বাংলার লক্ষ লক্ষ আম জনতাকে সঙ্গে নিয়ে। তাই এই মালদার আমাদের যারা নেতৃত্ব আছে, আমাদের সামনে যে সমস্ত সাধারণ মানুষ এসেছেন আমাদের পার্টিকে ভালোবেসে, আমাদের পার্টি করব বলে, নিশ্চিন্তে থাকুন আমাদের পার্টির সঙ্গে। আর রয়্যাল মিন্নাত, আরো যারা আমাদের স্টেট লিডার আছে সবারই সঙ্গে যোগাযোগ রেখে 31শে জানুয়ারি বেলডাঙ্গার মরাদিঘি পীর সাহেবের অফিসের ঠিক উল্টো দিকে 50 বিঘা জমির উপরে আমাদের ডায়াস তৈরি হচ্ছে।
গতকাল থেকেই তৈরি হচ্ছে। আসুন, আমি বলেছিলাম ব্রিগেড ময়দানে 10 লক্ষ মানুষ নিয়ে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজাবো, সেটা ডিফেন্সের ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে তৃণমূল, তাই আমাকে ডিফেন্সের মাঠের এনওসি দেওয়া হয়নি। তাই আমাকে আটকাতে পারবে না। আমি বেলডাঙ্গার ওই মরাদিঘির জমিতে 50 বিঘা জমিতে 10 লক্ষ মানুষের জমায়েত করে আমি আশা করব এই মালদা থেকে 20 থেকে 30 হাজার লোক আপনারা ওখানে যাবেন। এখানে যেমন আমার ভাই খুব সুন্দরভাবে বক্তৃতা করেছে, আমিও সেখানে ওদের বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেব। বাংলার মানুষকে আওয়াজ তুলতে হবে যে চোর মমতা, চোরের রানী মমতা। আমি বলছি না, এদের মুখপাত্র কোনাল ঘোষ একদিন বলেছিল যে চোরের রানী মমতা, আবার এখন তার হয়ে ব্যাটিং করছে, আমাকে কখনো পাগলা বলছে, আমার কথা 11 মাস ধরে গুরুত্ব দেয়নি। তারপরে যখন 6 ডিসেম্বর 2025 প্রায় সামনে এসে গেছে, 10 দিন বাকি, তখন আমাকে ডেকে কলকাতায় বলা হচ্ছে কি দরকার, কোন দপ্তরের মন্ত্রী নেবা, কত বিঘি জমি তোমার দরকার, তুমি ইউনিভার্সিটি করবা, মেডিকেল কলেজ করবা, যা করবা। আমি যেভাবে মন্দির করার জন্য দিচ্ছি 100 বিঘি, কোথাও 45 বিঘি, কোথাও 60 বিঘি, তোমাকেও দেবো, করো, কিন্তু তোমাকে বাবরি মসজিদ থেকে সরে আসতে হবে। আমি সেদিন বলে এসেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দিলেও আমি এই জায়গা থেকে সরব না। তাই আমার ভালো লাগে যখন ডায়াসে উঠছি, একজন মুরব্বী চাচা আমার হাতে 2 500 টাকা নোট দিয়ে বলছে এটা বাবরি মসজিদের জন্য দান করলাম, আপনি পৌঁছে দিবেন। এটাই হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে চাইতে হচ্ছে না। যেদিন হুমায়ুন কবির বাবরি মসজিদের 6 ডিসেম্বর 2025 ভিত্তি স্থাপন অনুষ্ঠান করেছিল, 4 লক্ষ মানুষ সেখানে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ রাস্তায় খাড়া ছিল। কারণ এই মমতা ব্যানার্জির পুলিশ সেদিন আসতে দেয়নি। কেউ নবদ্বীপ ব্রিজ থেকে শুরু করে, কৃষ্ণনগরের হাইওয়ে রোড থেকে শুরু করে, কাঁদি সাইথিয়া রোড থেকে শুরু করে, ডোমকল জলঙ্গি রোড থেকে শুরু করে সব জায়গায় একটা টাইমে এসবিআই অ্যাকাউন্টে টাকার লিমিট ক্রস করে গিয়েছিল। আমাকে ফোনে যোগাযোগ করে বলছে আপনি একটু মাইকে ডিক্লেয়ার করেন আজকে যেন আর টাকা না ঢোকায়, আগামীকালকে আবার ঢোকাবে। আমি বলেছিলাম দেখবেন সেই রেকর্ডিং। এই হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির কোনো দুর্নীতি করে না, আর দুর্নীতি যারা করে তাদের কোনো রকম রিয়াদ করে না। তাই আপনারা নির্ভয়ে এই মালদার মানুষ কংগ্রেসকে ভুলে যান। কংগ্রেস দিয়ে 49 বছরে কিছু হয়নি, আগামী দিনে বাংলার মাটিতে এই কংগ্রেসকে দিয়ে কিছু হবে না। আগামী দিনে নতুন সূর্যের আলো দেখুন। জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সঙ্গ দেন। মুস্করাকে আমরা প্রথমেই প্রার্থী করেছি, এরপরে মুথাবাড়ি, সাবিনা ইয়াসমিন রাজ্য সরকারের দুটো দপ্তরের প্রতিমন্ত্রী। তার কি কাজ করেছে আপনাদের জবাব দিতে হবে। আগামী দিনে তাজমুল, তাকে ঠুটো জগন্নাথ করে মন্ত্রী করে রেখেছে, তার কি কাজ। আমার পাশের 2টো রুমের পরেই থাকে কলকাতায়। আমি যখন তাকে সকালবেলায় মর্নিং ওয়াক করি, ও করে, আমি জিজ্ঞেস করি ভাই এই কাজটা একটু করে দিতে পারা যাবে? বলছে ভাই সবই তো জানেন, এখানে আমরা শুধু হাওয়া খাওয়ার জন্য বসে আছি, কোনো কাজ করার তো আমাদের ক্ষমতা নাই। ওরকম সিদ্দিকুল্লাহ চৌধুরী এটা দপ্তরের মন্ত্রী নিয়ে বসে আছে, কোনো কাজ নাই, কাম নাই, কিছু নাই। দেখুন কদিন আগে কলকাতার মেয়র এবং আরবান দপ্তরের মন্ত্রী, সেই এখানে 19টা ভ্যাকান্সি ছিল টেকনিক্যাল ম্যানদের, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের, 19টাই অমুসলিমদের অ্যাপয়েন্টমেন্ট, একটাও মুসলিম নেই। তাহলে তোমার মতন মেয়র ওই পোল্ট্রি মুরগির কষ তুমি আর কি করবা বাংলার মুসলমানদের জন্য? কাজেই বাংলার মুসলমানদের সঙ্গে অনেক ধাপ্পা দিয়েছ, অনেক মিথ্যাচার করেছ। নির্ভয়ে আপনারা ঈমান নিয়ে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে থাকুন। মনে রাখবেন
যে হুমায়ুন কবির কোনো অন্যায় কাজ করে না। আগামী দিনে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন অন্যায় করব না। আপনাদের সঙ্গে কোনো অন্যায় হবে না। আপনাদের সঙ্গে কেউ চোখ রাঙালে চোখে চোখ রেখে আমাদের সৈনিকরা আপনাদের সঙ্গে থাকবে। যখন এরা পারবে না আমার সাথে যোগাযোগ করবে, আমি এখানে না পারলে কলকাতায় এমন হুঁক জুড়ব, সেই হুঁকে এরা সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আপনি নিশ্চিত থাকুন, আপনারা ভরসা রাখুন। তাই সকলকেই আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হলে আপনাদের নিজের সন্তান, নিজের ভাই, নিজের বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। আমি বক্তব্য বাড়াচ্ছি না। আমি বক্তৃতা দিতে উঠলে আমি পরিসংখ্যান দিয়ে 1.5 ঘন্টা বক্তৃতা করতে পারি। কোনো বাজে কথা বলবো না। ডেট, ভেন্যু, তারিখ, ঘটনা সব আমার মেমোরিতে লোড আছে, আল্লাহই দিয়েছে। আল্লাহর কাছে আমি হাজার হাজার লাখো লাখো শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে যতক্ষণ কথা বলার শক্তি যোগাবে আমি ন্যায়ের পক্ষে লড়ে যাব, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব। সবাই ভালো থাকুন। সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, মালদা ডিস্ট্রিক্ট জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। জিন্দাবাদ জেউপি, জিন্দাবাদ, জেউপি, জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলা